দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন ১৯ বাংলাদেশি। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে তাদের দেশে পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাদের বহনকারী বিমান। এর আগে মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় শ্রমিক হিসেবে দেশটিতে যান তারা। সেখানে তাদের গ্রহণ করতে কোম্পানির কেউ না থাকায় ২ দিন বিমানবন্দরে রেখে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। জানা যায় গত ১৫ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড ওভারসিজ নামের একটি প্রতিষ্ঠান মালয়েশিয়ার এভারলেন্টেন এসডিএন এবং বিএইচডি কোম্পানির জন্য ২৯ জন বাংলাদেশি কর্মী পাঠায়। কোম্পানি ২৯ জনের মধ্যে ১০ জনকে রিসিভ করলেও বাকি ১৯ জনকে রিসিভ করেনি। মালয়েশিয়া শ্রমবাজার টিকিয়ে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী শ্রমিকদের। বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচারের মামলার অন্যতম আসামি পিকে হালদারের ভাই প্রাণেশ কুমার হালদারের জামিন আবেদনের পরবর্তী শুনানি ২৩ ফেব্রুয়ারি। শুনানি শেষে এই সিদ্ধান্ত জানান ভারতের পশ্চিমবঙ্গের বাংশাল আদালত। গেল বৃহস্পতিবার প্রাণেশ কুমারের জামিন আবেদনের শুনানি শুরু হয়। পরে শুক্রবার আবারও শুনানির দিন ধার্য করেন আদালত। এদিন বিকেল ৩টায় শুরু হয় শুনানি। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক শুভেন্দু সাহা আগামী ২৩ ফেব্রুয়ারি ফের শুনানির দিন ধার্য করেন। বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগে গত বছরের মে মাসে গ্রেফতার হন পিকে হালদার সহ ৬ জন। বাংশাল আদালতে চলছে তাদের বিচার কাজ। বাংলাদেশ সহ ভূমধ্য সাগর থেকে ১৫৬ অভিবাসন প্রার্থীকে উদ্ধার করল ইতালির এনজিও পরিচালিত জাহাজ লাইফ সাপোর্ট। বৃহস্পতিবার প্রথম অভিযানে উদ্ধার হন ৪৬ অভিবাসন প্রত্যাশী। তাদের সবাই বাংলাদেশ, পাকিস্তান, সুদান, ইরিত্রিয়া এবং মিশরের নাগরিক। রাতে আন্তর্জাতিক সমুদ্র সীমায় চালানো পৃথক অভিযানে ১১০ অভিবাসন প্রার্থীকে উদ্ধার করা হয়। স্বেচ্ছাসেবীরা জানান উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে অভিভাবকহীন ২৬ শিশু। তাছাড়া ২ নারীর সাথে রয়েছে ৩ সন্তান। ঝুঁকিপূর্ণ আর অবৈধ পথে ইতালি পৌঁছানো ছিল তাদের টার্গেট। কিন্তু দেশটির কঠোর ডানপন্থী সরকার অভিবাসন প্রার্থীদের প্রবেশের ব্যাপারে জারি করেছে কড়াকড়ি। অন্তত ৯০ অভিবাসন প্রত্যাশী নিয়ে ভূমধ্য সাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IMO জানায় একটি রাবারের ডিঙ্গি নৌকায় করে ত্রিপোলি থেকে ইউরোপের উদ্দেশ্যে যাচ্ছিল ওই অভিবাসন প্রত্যাশীরা। গেল মঙ্গলবার নৌকাডুবির পর এখন পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের মৃত্যু হয়েছে বলে শঙ্কা করেছে কর্তৃপক্ষ। IOM বলছে চলতি বছর এখন পর্যন্ত ওই অঞ্চলে ১৩০ অভিবাসন প্রত্যাশীর মরদেহ পাওয়া গেছে। এ ধরনের দুর্ঘটনা খুবই মর্মান্তিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উপকূলে নজরদারি বাড়ানোর আবেদন করেছি। মানব পাচারকারীদের হাত থেকে উপকূলকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্রবাসীদের প্রাপ্য সম্মান দিলে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয় ৫২ প্রবাসীকে। এছাড়া CIP সম্মাননা পাওয়া ৩৯ প্রবাসীও পান এই অ্যাওয়ার্ড। দুবাই থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। বৈধ পথে দেশে অর্থ পাঠানো উৎসাহিত করতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের দেওয়া হয়েছে রেমিটেন্স অ্যাওয়ার্ড। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পান ৫২ জন প্রবাসী। পৃথক 2 ক্যাটাগরিতে ২১ জন সাধারণ শ্রমিক, ব্যবসায়ী ক্যাটাগরিতে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী এবং পেশাজীবী ক্যাটাগরিতে ১৩ জন পান রেমিটেন্স অ্যাওয়ার্ড। এছাড়াও CIP সম্মাননা পাওয়া ৩৯ প্রবাসীকেও দেওয়া হয় অ্যাওয়ার্ড। প্রধান অতিথির বক্তব্যে কনসুলেটের এমন উদ্যোগের প্রশংসা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বলেন এই রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত টাকায় সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। আমরা যদি দেশপ্রেম যদি প্রমাণ করতে চাই তাহলে আর কিছু না হইলে যে টাকা আমরা এমনি পাঠাই, আমরা কিন্তু কষ্ট করে বৈধ পথ পাঠাই, তাহলে
অটোমেটিক্যালি দেশ লাভবান হয়ে যায়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন কনসুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন। বক্তব্য রাখেন দুবাইয়ের নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন ও লেবার কাউন্সিলর ফাতেমা জাহান। আপনারা জানেন যে কয়েকটি সরকারের সংস্থা বা মন্ত্রণালয় প্রবাসীদের অভিভাবক হিসাবে কাজ করে, তার মধ্যে অন্যতম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এবং তাদের নেতৃত্বে কিন্তু দূতাবাস এবং কনসুলেট নির্দেশনায় কাজ করে থাকে। যারা ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে বাংলাদেশে অর্থ প্রেরণ করে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে সোজা করে রেখেছেন, শক্ত করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। অ্যাওয়ার্ড পেয়ে খুশি প্রবাসীরা। ভবিষ্যতে কনসুলেটের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা তাদের। এটা অত্যন্ত ফলপ্রসূ এবং প্রশংসনীয় একটা উদ্যোগ। আমি মনে করি এই উদ্যোগের মধ্যে দিয়ে আগামী দিনে আরো বেশি রিপ্রেজেন্ট বাংলাদেশে যাবে। বাংলাদেশ কনসুলেট যে সংগঠন অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি অত্যন্ত আনন্দিত একজন প্রবাসী হিসাবে। আমি সকল প্রবাসীদেরকে বলব, সবাই যেন বৈধ পথে টাকা পাঠায়, দেশে বৈধ পথে টাকা পাঠাইতে দেশ উপকৃত হবে, আমরা প্রবাসীরাও উপকৃত হব। এ সময় আরো বক্তব্য রাখেন সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির, উদ্যোক্তা নাহিদা নিপা। আলোচনায় চলমান সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং পরিবেশ দূষণের রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল চালিয়ে ভারত থেকে কয়েকটি জেলা ঘুরে পাবনা পৌঁছেছেন দেশটির 8 সদস্যের একটি দল। গতকাল বিকেলে কুষ্টিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন শেষে শিলাইদহ ঘাট হয়ে পাবনা প্রবেশ করেন তারা। আজ পাবনার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে কাজিরহাট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে দলটি। আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস স্মরণে ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চন্দননগর থেকে 14 ফেব্রুয়ারি যাত্রা শুরু করেন তারা। আগামী 21 ফেব্রুয়ারি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজ দেশে ফেরার কথা রয়েছে তাদের। তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে নির্মাণ শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সিলেটে সাংবাদিকদের বলেন, নির্মাণ শ্রমিক পাঠাতে চাওয়ার বিষয়টি তুরস্কে জানানো হয়েছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পরপরই এ বিষয়ে জানাবে তারা। বাংলাদেশ থেকে যেসব দল উদ্ধার অভিযানে গেছে তাদের আরও কিছুদিন রাখতে সেখানে তুরস্ক অনুরোধ জানিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ এতে রাজি হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত 25 বাংলাদেশি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। পরিবারের মঙ্গল করবেন সেই সাথে এইটা আমাদেরকে স্বপ্ন দেখায় যে বাংলাদেশে নেক্সট ফেজ হলো রিকনস্ট্রাকশন, এদের বাড়িঘর বানাবে। তা আমরা বলেছি, তোমরা যদি বাড়িঘর বানাতে চাও, লেবার দরকার হয়, আমাদের লেবার আমরা দিতে রাজি আছি তোমাদের। তো তারা বলছে যে দে উইল লুক ইনটু ইট। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশ পাশে থাকায় দেশটির ঢাকাস্থ দূতাবাস ধন্যবাদ জানিয়েছে সরকারকে। সংকটময় বাংলাদেশ সহ বিশ্ববাসীর কাছে সহায়তাও চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত। শুক্রবার বিকেলে রাজধানী বনানীর একটি রেস্টুরেন্টে তুরস্কের জন্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত রামিজ সেন। এই দুর্যোগের সময় তুরস্কের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। www.togetherturkey.com এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববাসীর কাছে সহায়তা চান তিনি। এই ত্রাণ কর্মসূচিতে যে অর্থ আসবে তা দিয়ে তুরস্কের মানুষের চিকিৎসা, শীতবস্ত্র এবং সেবায় ব্যয় করা হবে বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশের সবকটি অঞ্চল থেকে সহযোগিতা সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণকে এজন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দেশের পক্ষ থেকে। রোহিঙ্গাদের সুযোগ সুবিধা দেখতে ভাষাঞ্চর পরিদর্শন করেছেন 4 দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ সহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরা। সাথে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের দাবি, ভাষাঞ্চরের সার্বিক চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিনিধিরা। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখারও আশ্বাস দিয়েছেন তারা। সৈয়দ আসাদুজ্জামান লিমনের তোলা ছবিতে আরিফুর রহমান সবিজর রিপোর্ট।
সকাল 10:30টার দিকে হেলিকপ্টার যোগে ভাসানচরে আসেন চীন, জাপান, ইন্দোনেশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। প্রথমে মাল্টিপারপাস কমপ্লেক্সে মতবিনিময় সভায় পুরো ভাসানচরের চিত্র তুলে ধরা হয় অতিথিদের সামনে। পরে পুরো ভাসানচর পরিদর্শন করেন, যান বিভিন্ন লার্নিং সেন্টার, হাসপাতাল এবং রোহিঙ্গাদের বসবাসের স্থান তথা ক্লাস্টারে, জানতে চান সুযোগ সুবিধার কথা। ভাসানচরের অবকাঠামোগত উন্নয়ন এবং রোহিঙ্গাদের দেয়া সুযোগ সুবিধায় সন্তোষ প্রকাশ করেন 4 দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিরা। Important progress made, and it's really nice to come and visit again. More people have moved voluntarily onto the island. A lot more effort is being done on the livelihood project side, so it's really nice to see. পরিদর্শন শেষে ভাসানচরের ব্যবস্থাপনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তারা খুবই এক্সাইটেড আমাদের এই ভাসানচরের অ্যারেঞ্জমেন্ট দেখে, এবং তারাই বলেছে যে প্রতিটি আন্তর্জাতিক মান রক্ষা করেই এই শরণার্থীদের বা রেফিউজিদের থাকার ব্যবস্থা করা হবে। আগামীতেই আমরা খুব দ্রুত ঢাকায় আমরা তাদেরকে নিয়ে বসবো এবং আমাদের রেসপন্স প্ল্যানটাকে আমরা আপডেট করব। এই জন্যই আজকে আমাদের সরেজমিনে দেখা। ফোর্সিবলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনালস এরা কিন্তু এখন এই পরিবেশ দেখে আসার এখানে চেষ্টা করবে আর কি। এই জিনিসটাই দেখতে আসছেন আজকে আমাদের এই বিশাল ডেলিগেশন, হাই লেভেল ডেলিগেশন। 4 রাষ্ট্রদূতের সাথে আলোচনায় ভাসানচরের ব্যবস্থাপনার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবর্তনের উপরেও জোর দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা সবাই তাদের যে বক্তব্যে বলেছে যে না, আলটিমেট সলিউশন প্রত্যাবর্তন, এবং এখানে চাইনিজ রাষ্ট্রদূত ছিলেন এবং তিনি সরাসরি আমাদেরকে হেল্প করছেন। চায়না সরকার মিয়ানমারের সাথে কথা বলে যে কীভাবে সবচেয়ে দ্রুততম সময় প্রত্যাবর্তন প্রক্রিয়াটা শুরু করা যায়। অবশ্যই এটা ভলান্টারি এবং সেফ অ্যান্ড সিকিউর এবং রেসপেক্টেবল হতে হবে, সে ব্যাপারে সবাই মতামত দিয়েছে। 2020 সাল থেকে এ পর্যন্ত 15 দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তরিত হয়েছে 8,253 পরিবারের প্রায় 32,485 জন রোহিঙ্গা নাগরিক। এর আগে কানাডা, যুক্তরাষ্ট্র সহ 4 দেশের রাষ্ট্রদূতের পর এবার আসিয়ানের 3 রাষ্ট্রদূত সহ 4 দেশের রাষ্ট্রদূত পরিদর্শন করলেন ভাসানচর। এর মাধ্যমে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ভাসানচর, নোয়াখালী। তুরস্ক সিরিয়ায় 44,000 ছাড়ালেও মরদেহ উদ্ধারের সংখ্যা। দুর্যোগের 10 দিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ সরানোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন কর্তৃপক্ষ। তুরস্কে উদ্ধার হয়েছে 38,000-এরও বেশি মরদেহ। সিরিয়ায় এই সংখ্যাটি 6,000-এর উপর। এই পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম সামলাতে $1 বিলিয়ন তহবিল গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির দাবি, ভাষায় বর্ণনা করা যায় না এমন দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে দুর্গত এলাকার মানুষ। তাদের সংকটের মুহূর্তে পাশে দাঁড়ানো উচিত গোটা বিশ্বের। বৃহস্পতিবার পর্যন্ত যুদ্ধ এবং ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ঢুকেছে 119টি ত্রাণবাহী ট্রাক। সেটি যথেষ্ট নয় এমনটি দাবি সেবা সংস্থাগুলোর। 7.8 মাত্রার জোরালো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলটির 2,60,00,000-এরও বেশি মানুষ। ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় দ্বিগুণ বাড়তে পারে প্রাণহানি। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর UNOCHA জানালো এই শঙ্কার কথা, কারণ বিদ্রোহী অধ্যুষিত বহু এলাকায় পৌঁছতেই পারছে না উদ্ধারকারী দল এবং ত্রাণবহর। এদিকে মিত্র তুরস্কের সহযোগিতায় ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানালেন মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই, শেষ হচ্ছে না স্বজনদের অপেক্ষা। দুর্গত এলাকায় প্রিয়জনের সন্ধানে কাটিয়ে দিচ্ছেন দিন রাত। জীবিত না হোক, অক্ষত অবস্থায় অন্তত মরদেহ ফেরত দিক উদ্ধারকর্মীরা, এটাই চাওয়া। উদ্ধারকর্মীরা বলছেন ধ্বংসস্তূপের নিচে এখনো 4-5টা মরদেহ আছে। হয়তো সেগুলোর কোনোটা আমার নাতনি, কিন্তু মনে প্রাণে চাইছি খবর আসুক সে কোনো হাসপাতালে ভর্তি। তুরস্কে উদ্ধার বা ত্রাণ কার্যক্রম পরিচালনা করা গেলেও সিরিয়ায় কাটেনি দুর্ভোগ। এখনও বিদ্রোহীদের হামলা আতঙ্কে বহু এলাকায় ঢুকতে পারছে না আন্তর্জাতিক সেবা সংস্থাগুলো। এ পরিস্থিতিতে প্রাণহানি দ্বিগুণ বৃদ্ধির আশঙ্কা জাতিসংঘের।
ভূমিকম্পে সিরিয়ার প্রাণহানি দ্বিগুণ হতে পারে, কারণ বহু এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল। দুর্যোগের আগে দেশটিতে 41 লাখ মানুষের প্রয়োজন ছিল জরুরি সহায়তা। এখন সেই তালিকা আরও দীর্ঘ হচ্ছে। এই মুহূর্তে তাদের সঠিক সংখ্যা নিরূপণ করার কষ্টকর। সদস্য রাষ্ট্র তুরস্কের প্রাকৃতিক দুর্যোগ পরিদর্শনে এসেছিলেন ন্যাটো মহাসচিব। আহ্বান জানালেন সামরিক জোটের অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় থাকা দেশগুলোকে সহযোগিতায় নামার। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নরওয়ের মতো ন্যাটো মিত্রদের সামরিক বিমান দিনরাত তুরস্কে পৌঁছে দিচ্ছে ত্রাণ সহায়তা। স্বাস্থ্যসেবার ব্যাপারেও তারা প্রশংসনীয় ভূমিকা পালন করছে। সদস্য হওয়ার অপেক্ষায় থাকা ফিনল্যান্ড ও সুইডেনকেও বলবো সহযোগিতা কার্যক্রমে যোগ দিতে। অবশ্য মার্চে ডোনার কনফারেন্সের উদ্যোগ নিয়েছে স্টকহোম। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে 7.8 মাত্রার জোরালো ভূমিকম্পের পর অনুভূত হয়েছে 3,858টি আফটার শক, যাতে ভেঙে পড়েছে সীমান্তবর্তী দু দেশের 1.5 লক্ষের বেশি ঘরবাড়ি স্থাপনা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।